স্ক্রিনে দেখা যাচ্ছে। জি স্যার। যাই হোক, আজকেও আমার আর একটা থিওরি ক্লাস, এরও বোরিং লাগার মধ্যে ক্লাস। আমি শুধু থিওরি অংশটুকুই দেখা যাচ্ছি, হ্যাঁ। আর যে প্র্যাকটিক্যাল বা হ্যান্ডস অন এগুলো আমার পরের ক্লাসটা যেটা থাকবে এটার সাথে আজকের এই ক্লাসের একটা রিলেশন আছে, দেখে বোঝা যাবে। যাই হোক, আজকে পরিচিতি নাই। আজকে আমি যে ক্লাসটা নেব সেই ক্লাসটা হলো ফোর্স ফিল্ডের উপর ক্লাসটা নেব আমি, হ্যাঁ। ক্লাসটা হবে ফোর্স ফিল্ডের উপরে। তাহলে আমাদের ক্লাসটা হলো আজকে মূলত ফোর্স ফিল্ডের উপরে। যাই হোক, কম্পিটিশনাল কেমিস্ট্রির যে দুটো মেথড আমরা বলে থাকি, একটা বলি কোয়ান্টাম মেকানিক্যাল আর একটাকে বলি আমরা ক্লাসিক্যাল মেকানিক্যাল। তা আমরা আগের দিন কোয়ান্টাম মেকানিক্যাল অংশগুলো আলোচনা করছি, যে এখানে হতে পারে ওয়েভ ফাংশন বেসড, ডেনসিটি ফাংশনাল থিওরি, এবং ওয়েভ ফাংশন বেসডের ভিতরে দুটো ছিল আমাদের, একটা সেমি এম্পিরিক্যাল মেথড আর একটা ছিল এভিয়েনিশিয়াম মেথড ছিল। আর এই ক্লাসিক্যাল মেকানিক্যাল যে মেথডটা, এই মেথডটা মূলত এই ফোর্স ফিল্ডের উপর ডিপেন্ড করে। এই জন্য এটাকে অনেক সময় ফোর্স ফিল্ড মেথডও বলা হয়। এবং এই ফোর্স ফিল্ড মেথড বা ক্লাসিক্যাল মেকানিক্স মেথড বা মলিকুলার মেকানিক্স মেথড যাই বলে এখানে দুইটা আগে ভাগ করছি আমরা এখানে, একটা মলিকুলার মেকানিক্স আর মলিকুলার ডায়নামিক্স। তাহলে আমরা প্রথমেই ফোর্স ফিল্ড এই বিষয়টি কি এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ফোর্স ফিল্ড ব্যবহার করে মলিকুলার মেকানিক্স থেকে কী কী প্রপার্টিস ক্যালকুলেট করা যায়, আর মলিকুলার ডায়নামিক্স থেকে কী কী প্রপার্টিস ক্যালকুলেট করা যায়, বা দুটি মেথডের মধ্যে কম্পারিজন আমরা সেখানে দেখবো আমরা, ঠিক আছে। তাহলে ফোর্স ফিল্ড কি? ফোর্স ফিল্ড ইজ এ কম্পিউটেশনাল মেথড ইউজ টু এস্টিমেট দ্য ফোর্সেস বিটুইন অ্যাটমস, উইথিন অ্যান্ড বিটুইন মলিকুলস। তাহলে ফোর্স ফিল্ড হলো যে একই মলিকুল এর মধ্যে যে অ্যাটমগুলো আছে, অথবা ভিন্ন মলিকুলের মধ্যে যে অ্যাটমগুলো আছে, এদের মধ্যে যে ইন্টারেকশনটা, সেই ইন্টারেকশনটা মূলত আমরা এই ফোর্স ফিল্ডের সাহায্যে ক্যালকুলেট করি। A force field is a mathematical expression describing the dependence of the energy of a system on the coordinates of its particle. It consists of an analytical form of the atomic potential energy and a set of parameters entering into this form. ফোর্স ফিল্ড বললে আসলে আমরা নর্মালি যদি চিন্তা করি তাহলে আমাদের মাথায় আসে ফোর্সের কথা শুধুমাত্র। কিন্তু এই কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে ফোর্স ফিল্ড আসলেই ফোর্স ফিল্ড না, মানে ফোর্স ক্যালকুলেট করে না সরাসরি। কি ক্যালকুলেট করে? যে এনার্জি ক্যালকুলেট করে, এখানে এনার্জি অফ সিস্টেম ক্যালকুলেট করা হয়, এবং সেই এনার্জি থেকে আমরা ফোর্স পাই। দেখাবো আমি পরের স্লাইডেই। তাহলে একটা ফোর্স ফিল্ডের ভিতরে যে ইন্টার অ্যাটমিক পোটেনশিয়াল এনার্জি যে টার্মগুলো আছে, এই টার্মগুলোর ভিতরে কি আছে? এ সেট অফ প্যারামিটার্স আছে। যে এখন আমরা দেখবো যে কিছু প্যারামিটার্স এর মধ্যে, অর্থাৎ এখানে প্রথমত হলো যে ফোর্সের ভেরিয়েশন, অর্থাৎ এটা ডিপেন্ড করে কারোর উপরে। এই যে কোঅর্ডিনেটগুলো দিছি আমরা এখানে, এগুলো নিউক্লিয়ার কোঅর্ডিনেট বলে থাকি আমরা, এদের উপর ডিপেন্ড করে আর কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তাহলে এই প্যারামিটারগুলো কীভাবে পাওয়া যায়, ঠিক আছে? এই প্যারামিটারগুলো কীভাবে পাওয়া যেতে পারে? The parameters are typically obtained from ab initio semi-empirical quantum mechanical calculations or by fitting to experimental data such as neutron, X-ray and electron diffraction, NMR, infrared, Raman and Newton spectroscopy. তার মানে আমাদের ফোর্স ফিল্ডের ভিতরে যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলো আমরা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করতে পারি। একটা ab initio মেথড আমরা আগে যে বলছিলাম, আর হলো কি সেমি এম্পিরিক্যাল মেথডে। অথবা আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ডাটাগুলো ক্যালকুলেট করা হয় কি এক্সপেরিমেন্টাল কিছু ভ্যালু আছে, এই এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো নিয়েও কাজ করা হয়। আচ্ছা, দি ফোর্স ফিল্ড প্যারামিটার্স ইন কেমিস্ট্রি ডিসক্রাইব দ্য এনার্জি ল্যান্ডস্কেপ। আর আমরা আগে বলছিলাম যে আমরা নর্মালি এখন বলতেছি ফোর্স, যখন ফোর্স ফিল্ড শব্দটা আসে এই কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে, এটা আসলে ডিসক্রাইব করে কি এনার্জি ল্যান্ডস্কেপ ডিসক্রাইব করে। From which the acting forces on every particle are derived as a gradient of the potential energy with respect to the particle coordinates. অর্থাৎ এই পটেনশিয়াল এনার্জিটাকে আমরা যদি পার্টিকেল কোঅর্ডিনেটের সাপেক্ষে যদি আমরা ডেরিভেশন করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? এখান থেকে ফোর্স পেয়ে যাবো।
এই ইকুয়েশনটা ইন্টারমিডিয়েট লেভেলও আসছে এখন আমার জানা মতে। হ্যাঁ, যে পটেনশিয়াল এনার্জিকে কি ডিফারেন্সিয়েশন করলেই এখান থেকে ফোর্স পাওয়া যায়, তো নেগেটিভ গ্রেডিয়েন্ট এটাকে বলা হয়। এখন এই ফোর্স ফিল্ড মেথডটাতে কিছু অ্যাজাম্পশন আমাদের আগে থেকে আছে। কি কি অ্যাজাম্পশন আমরা করি এখানে? আর আমরা আগেই বলছি যে কোয়ান্টাম ক্যালকুলেশনটা হলো আমাদের কি একদম একজ্যাক্ট, মানে আমাদের ফিগারটা ক্যালকুলেশন করা যায়, একজ্যাক্ট এনার্জি ক্যালকুলেশন করা যায়, অর্থাৎ সেটা মোর অথেন্টিক। আর যেহেতু ফোর্স ফিল্ডে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন যখন করি, তখন একটা সিস্টেমের ভিতরে যতগুলো ইলেকট্রন আসছে তাদের সবার কন্ট্রিবিউশনটাকে আমরা সেখানে ইনক্লুড করি, বা সেখানে যতগুলো নিউক্লিয়াস আছে সবারকে আমরা ইনক্লুড করি। বাট মলিকুলার মেকানিক্স ফোর্স ফিল্ডে যখন আমরা করি, তখন এখানে আমরা সবাইকে ইনক্লুড করতে পারি না। আমরা এখানে কী করি, আমরা ইলেকট্রনিক যে চিন্তা ভাবনাটা সেটাকে আমরা টোটাল অ্যাভয়েড করি, করে আমরা কাকে নিই, অ্যাটমকে নিই বা নিউক্লিয়ার কোঅর্ডিনেটগুলোকে নিই। তাহলে কীভাবে নেই? এখানে কী কী অ্যাজাম্পশন? Atoms are treated as balls of different masses and sizes and bonds are spring connecting the balls. অর্থাৎ এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, অ্যাটমগুলোকে এক একটা বল হিসেবে কনসিডার করা হয়, এবং এই দুই বলের মাঝখানে একটা স্প্রিং থাকলে যেরকম হয়, ঠিক এখানেও দুই অ্যাটমের মাঝখানে একটা স্প্রিং বিবেচনা করা হয়। অর্থাৎ দুটি অ্যাটমের মাঝখানে যে বন্ডটা আছে সেই বন্ডটা হবে স্প্রিং, আর অ্যাটমগুলো হবে কি আমাদের এক একটা বল হিসেবে কাজ করবে। এখন আরেকটা অ্যাজাম্পশন, গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন, এটা আগে আমরা পড়ছি, দি বর্ন-ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, হুইচ অ্যালাউস separating nuclear and electronic motions and therefore to write the energy of a system as a function of nuclear coordinates only, and the electronic degrees of freedom of the molecules are ignored. ওইখানে যেরকম আমরা নিউক্লিয়ার কাইনেটিক এনার্জিকে টোটালি অ্যাভয়েড করছিলাম, এখানে এসে ঠিক ইলেকট্রনিক ডিগ্রিস অফ ফ্রিডমটাকে আমরা টোটাল অ্যাভয়েড করতেছি। আমরা কাকে নিয়ে আনতেছি আমরা এখানে, যে এখানে এক একটা অ্যাটমকে তার নিউক্লিয়ার যে কোঅর্ডিনেট আছে সেটাকে আমরা তার পজিশন, প্রাথমিক পজিশন হিসেবে আমরা ধরতেছি আমরা এখানে। আরেকটা অ্যাজাম্পশন হলো এডিটিভিটি। এডিটিভিটি কি? হুইচ মিনস দ্যাট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এনি সিস্টেম ক্যান বি রিটেন এজ এ সাম অফ ডিফারেন্ট পোটেনশিয়াল উইথ এ সিম্পল ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যে বিভিন্ন ইয়ের জন্য আমরা পাবো, সেগুলোকে আমরা জাস্ট অ্যালজেব্রিক সাম করতে পারবো আমরা। আর হলো ট্রান্সফারেবিলিটি, which means that potential energy functions developed on a small set of molecules can be applied to a much wider range of molecules with similar chemical groups. অর্থাৎ একটা কেমিক্যাল গ্রুপসের জন্য যদি আমরা একটা এনার্জি, পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি বা একটা পটেনশিয়াল এনার্জি ফাংশন ডেভেলপ করি, সেটা যদি ওই সিস্টেমের ভিতরে আরেকটা গ্রুপ থাকি সেরকম, সেই জায়গায় আমরা সেই পটেনশিয়াল এনার্জি ফাংশনটাকে সেখানে ব্যবহার করতে পারবো আমরা। এটাকে বলা হয় ট্রান্সফারেবিলিটি। মোস্ট ক্লাসিক্যাল ফোর্স ফিল্ড কনসিস্টস অফ, আমরা জানি যে এই ক্লাসিক্যাল ফোর্স ফিল্ডের ভিতরে দুই ধরনের টার্ম থাকে। একটা হলো ইন্ট্রামলিকুলার টার্মস বা বন্ডেড টার্মস। ইন্ট্রামলিকুলার মানে কি? একই মলিকুলের ভিতরে যখন অ্যাটমগুলোর যে ইন্টারাকশন আমরা যখন নেই, তখন সেটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার বলা হয়। এর ভিতরে কী কী আছে? বন্ড স্ট্রেচিং ইন্টারাকশন, বন্ড অ্যাঙ্গেল বেন্ডিং ইন্টারাকশন, ডাইহেড্রাল অর টরশনাল অ্যাঙ্গেল ইন্টারাকশন, ইমপ্রপার টরশন বা ইমপ্রপার ডাইহেড্রাল টার্ম অ্যান্ড ইউরেবেল্ডে পটেনশিয়াল। এই পাঁচটা টার্মই সাধারণত ব্যবহার করা হয় ইন্ট্রামলিকুলার টার্মস অর্থাৎ বন্ডেড টার্মসের ক্ষেত্রে। অর্থাৎ একটা মলিকুলের ভিতরে যে অ্যাটমগুলো আছে তারা যে বিভিন্ন বন্ডে আছে, তাদের মধ্যে এই পাঁচটা বিষয় কনসিডার করা হয়। আর একটা ইন্টারমলিকুলার টার্মস বা নন বন্ডেড টার্ম বলি আমরা, অর্থাৎ এক মলিকুলের একটা অ্যাটমের সাথে অন্য মলিকুলের আরেকটা অ্যাটমের এরকম যদি হয়, সেটা হলো দুই ধরনের। একটা হলো ভ্যান ডার ওয়ালস পটেনশিয়াল, আর একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। এই আমরা যে টার্মগুলোর কথা বললাম আমরা, যে ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার, অর্থাৎ এখানে পাঁচটা আর এখানে দুইটা, মোট সাতটা টার্মের কথা বললাম আমরা ফোর্স ফিল্ডের, যে ম্যাক্সিমাম ফোর্স ফিল্ডগুলো এই সাতটা টার্ম দ্বারা গঠিত হয়। এটা বাদেও আমরা যখন তাদের আরও হায়ার এনার্জিগুলো ক্যালকুলেট করতে চাই বা আরও অ্যাকুরেসি চাই, তখন কিছু কিছু বিষয় কিছু মলিকুলার সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি? In addition to these basic terms common to all empirical force fields, there may be extra terms to improve the performance for specific tasks. Yes, each term is a function of the nuclear coordinates and a number of parameters. এগুলো অনেক সময় আমরা বলি যে ক্রস টার্ম বলি, যেমন
কি বলে বন্ডের টার্মের সাথে আমরা এই অ্যাঙ্গেল বন্ডের টার্মগুলো আমরা অনেক সময় অ্যাড করে থাকি আমরা। তাহলে আমরা প্রথমে যাই বন্ড স্ট্রেচিং ইন্টারেকশন। বন্ড স্ট্রেচিং ইন্টারেকশনটা একদমই আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যেরকম আমি আগেই বলছি যে এক একটা অ্যাটম হবে কি এক একটা বল, ঠিক আছে, এক একটা বল। আর এই দুই বলের মাঝে কি আছে একটা স্প্রিং আছে, বন্ড আছে মানে কি আছে একটা স্প্রিং আছে। ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যেরকম এই স্প্রিংয়ের ক্ষেত্রে এই পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করছি, নিচে সম্পূর্ণ আছে জাস্ট ইউ সময় কত বলছি আমরা হাফ কে এক্স স্কোয়ার। কে ছিল এখানে ফোর্স কনস্ট্যান্ট, আর এক্সট্রা কি ছিল আমাদের যে স্প্রিংটা যতটুকু সংকুচিত বা প্রসারিত হয়। ঠিক এখানেও তাই, দি বন্ড স্ট্রেচিং টার্ম ইজ রিপ্রেজেন্টেড উইথ হারমোনিক পোটেনশিয়াল ইউ বন্ড ইজ ইকুয়াল টু সামেশন অফ হাফ কেবি আর মাইনাস আর নট হোল স্কোয়ার। অর্থাৎ যতগুলো বন্ড সেখানে থাকবে সবগুলো বন্ডের সাথে যে ইনক্লুড যে অ্যাটমগুলো আছে তাদের মধ্যকার এই বন্ডেড এনার্জিটা আমরা ক্যালকুলেট করে সামেশন করে। এখানে এই কেবিকে বলা হয় স্ট্রেচিং ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড হুইচ কন্ট্রোলস দ্য স্টিফনেস অফ দ্য বন্ড স্প্রিং। আমরা এখনও জানি যে যখন আমরা ইন্টারমিডিয়েট এই স্প্রিং নিয়ে পড়ছি, যে স্প্রিংয়ের কে যত বেশি হয় তার ইফেক্টিভ স্টিফনেস কে থাকে তত বেশি থাকে। ঠিক এখনও তাই। আর নট represents the reference bond length where all other forceful terms are set to 0. এখানে আর নট হলো কি রেফারেন্স বন্ড লেংথ, অর্থাৎ যে তার স্বাভাবিক যে মানে যদি কোনো ফোর্স সেখানে কাজ না করে তাহলে দুইটা অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে অর্থাৎ যে বন্ডটা তৈরি করতে অর্থাৎ যে বন্ড লেংথটা থাকে সেই বন্ড লেংথটাকে বলে থাকি আমরা আর নট। এটাকে রেফারেন্স বন্ড লেংথ বলা হয়। For small deviation from the equilibrium bond length, the energy can be written as Taylor expansion in R minus R naught. আমি এখানে একটা এই ইন্টারমিডিয়েট লেভেল আমার সব পড়ে থাকি টেইলর এক্সপানশন, যে ফাংশন অফ এক্স কীভাবে আসে এখানে। তো এই এক্সপানশনটা আমরা এখানে লিখছি আমরা যে সাধারণত এখানে যে টার্মগুলো আছে আমাদের এই টার্মগুলোর ভিতরে প্রথম টার্মটার মান আমাদের কী হবে যে আর যেগুলো যদি আর নট হয় তাহলে আমাদের সেক্ষেত্রে কী হয়ে যাবে ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে আমাদের। আবার আমরা জানি যে এই সেকেন্ড টার্মটা আমরা জানি যে ম্যাক্সিমাম মিনিমা এগুলো অবশ্যই আমরা পড়ছি ইন্টারমিডিয়েট লেভেলে, এটার কারণে কী হয়ে যাবে এই অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে এটাও 0 হয়ে যাবে। আবার আমরা কি করি এই হায়ার আমরা তাহলে থাকলো কোন আমাদের তাহলে সেকেন্ড টার্মটা থাকলো আমাদের সেকেন্ড অর্ডার টার্মটা থাকলো। আর এই সেকেন্ডের পরে যে টার্মগুলো আসে এই টার্মগুলোকে আমরা কি করি নেগলেক্ট করি। এই যে এখানে যে নেগলেক্ট করি এটাকে বলা হয় হারমোনিক অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ এই এক্স স্কোয়ার পর্যন্ত আমরা কনসিডারেশন নিয়ে আসতেছি আমরা, এটাকে বলা হয় হারমোনিক অ্যাপ্রক্সিমেশন। মূলত এই সূত্রটা এখানে আসছে উপরে যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা এখান থেকে আসছে। তাহলে এ আর মাইনাস আর নট হোল স্কোয়ার হাফ, আর এই যে এর যে সেকেন্ড যে ডেরিভেটিভটা এটাকে বলা হয় এই স্টিফনেস কনস্ট্যান্ট বলা হয় এখানে। In its simplest form 1 is terminated at the আমি যে কথাগুলো বলছি আর মাইনাস আর নট স্কোয়ার টার্ম, this is called the harmonic approximation since u r naught is equal to 0 and noting that at r is equal to r naught the first derivative of the energy is 0 and k r is equal to আমরা এতটুকু লিখছি আমরা আগে বলছি আমি এটা। এখন এই হারমোনিক পোটেনশিয়াল ইজ এ গুড অ্যাপ্রক্সিমেশন টু দ্য এনার্জি অফ এ সিস্টেম অনলি ফর স্মল ডেভিয়েশন ফ্রম দ্য রেফারেন্স বন্ড লেংথ। আমরা যে এই কাজটা যে করলাম আমরা এটা ততক্ষণই আমাদের খুব ভালো রেজাল্ট দিবে যখন আমাদের এই ডেভিয়েশনটা কি থাকবে খুব কম থাকবে তখন দেবে। কিন্তু যদি এই বন্ড স্ট্রেচিংটা যদি আমাদের আরও বেড়ে যায় আমাদের অনেক সময় কী হয়ে যায় বন্ড ব্রেক করে আমাদের বন্ড ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের এই হারমোনিক পোটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা ভালো ফলাফল দেবে না। তাহলে সেগুলোর জন্যও পোটেনশিয়াল আছে কি ফর লার্জার ডেভিয়েশন দি মোস্ট পোটেনশিয়াল ইজ ইমপ্লয়েড টু ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি। আমরা তখন সেক্ষেত্রে আরেকটা পোটেনশিয়াল কি এই মোস্ট পোটেনশিয়ালটা আমরা ব্যবহার করতে পারি। এখানে ডিকে বলা হয় ডিসিশন এনার্জি অ্যান্ড এ ইজ রিলেটেড টু দ্য ফোর্স কনস্ট্যান্ট, বাট ইট ইজ মাচ মোর এক্সপেন্সিভ ইন টার্মস অফ কম্পিটিশনাল কস্ট। বোঝা যাচ্ছে এখান থেকে যে একটা হারমোনিক পোটেনশিয়ালটাকে আমাদের এই কম্পিটিশনালি ক্যালকুলেট করে যে পরিমাণ লাগবে আমাদের সময় লাগবে বা আমাদের যে পরিমাণ সিপিইউ রিস্টেক থাকবে সে জায়গায় এটা কী থাকবে আমাদের আরও একটু বেশি লাগবে। এই বন্ড স্ট্রেচিং ইন্টারেকশনের ক্ষেত্রে আমরা যে কথাটা বলছিলাম যে এটা কি একটা দুইটা বল যেরকম মাঝখানে একটা স্প্রিং লাগা দিলে যেরকম কিছু বলবেন, আচ্ছা তাহলে ঠিক সেরকম এখানেও এই বন্ড স্ট্রেচিংয়ের বিষয়টা আছে। এবং এই বন্ড স্ট্রেচিং ইন্টারেকশনে যদি আমরা এনার্জি ভার্সাস এই বন্ড লেংথের যে কার্ভটা যদি অঙ্কন করি এগুলো জাস্ট প্যারাবোলিক শেপ,
মানে হাফ কে এক্স স্কোয়ার, ওয়াই সমান এ এক্স স্কোয়ার যে শেপগুলো আছে সেগুলোর মধ্যে আসবে আমাদের। এগুলো আমি 3 ধরনের বন্ডের জন্য করছি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল আর হলো ট্রিপল বন্ড। এই 3টের ক্ষেত্রে আমাদের এখানে কার্বগুলো আমি আঁকাইছি বিভিন্ন মান নিয়ে। ইনস্টল করতেছি। আচ্ছা, এরপর আছে বন্ড অ্যাঙ্গেল বেন্ডিং ইন ডাইরেকশন। দি বন্ড অ্যাঙ্গেল বেন্ডিংটা আমি রিপ্রেজেন্টেড বাই হারমোনিক পোটেনশিয়াল। এটাও সাধারণত হারমোনিক পোটেনশিয়াল দিয়ে ক্যালকুলেশন করা হয়। অনেক সময় কোজাইন হারমোনিক অ্যাঙ্গেল পোটেনশিয়াল আমরা ব্যবহার করে থাকি আমরা। ঠিক আছে, এখানেও ঠিক তাই, যে কে থিটাটা হলো আমাদের কি ফোর্স কনস্ট্যান্ট, আর থিটা নটটা কি আমাদের রেফারেন্স বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেলটা এরকম যে আমরা যদি এই যে এখানে যদি আমাকে চিন্তা করি যে এটা 1 নম্বর অ্যাটম, এটা 2 নম্বর অ্যাটম, এটা 3 নম্বর অ্যাটম, তাহলে কি 1 এবং 3-এর মধ্যে একটা বন্ড আছে, আবার 2 এবং 3-এর মধ্যে একটা বন্ড আছে। তাহলে আমাদের আছে যে এই 3 নম্বর অ্যাটমের যে এখানে যে বন্ড অ্যাঙ্গেলটা, 3 নম্বর অ্যাটমের সাথে যে এই দুই বন্ডের যে অ্যাঙ্গেল, এটা আমাদের কি সবসময় চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের বন্ড অ্যাঙ্গেল বেন্ডিং ইন ডাইরেকশন। যেহেতু এটাও আমাদের কি যে এর মধ্যে আমাদের আমি 3 ধরনের ক্ষেত্রে আঁকাইছি। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? আর জি স্যার, একটু ইয়ে হয়েছিল, বলেন সমস্যা নেই। তাহলে এই 3 ধরনের এর ক্ষেত্রে, যেমন কার্বন কার্বনের ক্ষেত্রে আমরা একটা দেখাইছি, সিসিএইচ বন্ডের ক্ষেত্রে দেখাইছি এইচসিএইচ, বা তার মানে যেখানে একাধিক বন্ড থাকবে, অর্থাৎ 2টা বন্ড যেখানে থাকবে, তখন সেক্ষেত্রে আমরা বন্ড অ্যাঙ্গেল বেন্ডিং ইন্টারেকশনগুলো আমরা দেখতে পারবো আমরা। এরপর হলো টরশনাল ইন্টারেকশন। এই টরশনাল ইন্টারেকশন সাধারণত 2 ধরনের হয়, একটা হলো ডাইহাইড্রাল অ্যাঙ্গেল পোটেনশিয়াল, আর হলো ইমপ্রপার টরশন। তাহলে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ডাইহাইড্রাল অ্যাঙ্গেল পোটেনশিয়াল ডিপেন্ডস অন 4 কনসিকিউটিভ বন্ডেড অ্যাটমস। যে এখানে 3টে অ্যাটম আছে, আই জে কে এল। এই 3টে অ্যাটমের মধ্যে কি এই ডাইহাইড্রাল অ্যাঙ্গেল পোটেনশিয়ালটা পাই আমরা। ইট ইজ মোস্টলি ইউজ টু কনস্ট্রেন দ্য রোটেশন অ্যারাউন্ড এ বন্ড। অর্থাৎ এই আই যে বন্ড বা কে এল বন্ড যে আছে আমাদের, এই বন্ডগুলো যখন আমাদের স্ট্রেচিং হয়, তখন এই যে কে বন্ডের ভিতরে এর একটা প্রভাব পড়ে, একটা মুচড় খায়। আমার টর্শনে বাংলা জানি, টর্শন মানে কি ধরনের মুচড় খাওয়া আর কি। ঠিক আছে, আর একটা হলো কি ইমপ্রপার টর্শন। ইট ডিপেন্ডস অন 3 অ্যাটমস স্ট্যান্ডার্ড অ্যারাউন্ড এ 4th অ্যাটম। অর্থাৎ এখানেও আমাদের 4টে অ্যাটম থাকবে, 3টে বন্ড থাকবে, বাট এখানে যেরকম আই জে কে এল সিরিয়ালি, কিন্তু এখানে তা না। এখানে একটা সেন্টার্ড বন্ডের অ্যাটমের সাথে বাকি বন্ডগুলো থাকে এখানে। ইট ইজ ইউজ টু মেনটেন প্লেনারিটি অফ সার্টেন অ্যাটমস। তার ডাইহাইড্রাল অ্যাঙ্গেল ইন্টারেকশনের ইকুয়েশনটা কি? ইউ ডাইহাইড্রাল ইজ ইকুয়াল টু এরকম। স্যার হ্যালো, একটা সাউন্ড আসতেছিল আর কি। হ্যালো। স্যার, আপনার ভয়েস একদমই শোনা যাচ্ছে না। স্যার মিউট হয়ে আছে। আপনার হেডফোনটা মেবি একটু আনপ্লাগ করে আবার সাউন্ড করতেছে এটা। শব্দটা কি অন্য কোথাও হচ্ছে নাকি আমার একটু হচ্ছে? না না, স্যারের ওখানে। ও আচ্ছা আচ্ছা। আমার মনে স্যার হয় যে আপনি হেডফোন ইউজ করলে একটু ওটা আনপ্লাগ করে আবার ইউজ করুন। না না, প্রবলেম করতেছে এখনো। সেম সেম। তাহলে আমরা এখানে আবার শুরু করছি।
যে টরশিয়াল পটেনশিয়ালগুলো তাহলে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি এরকম ভাবে। এখানে বিএনটা হলো আমাদের হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম যে বিএন হলো কি হাইট অফ দ্য পোটেনশিয়াল and defines the multiplicity corresponds to the number of energy minima as the bond is rotated through 360 degree. Phi is the dihedral or torsional angle and delta is the phase. Okay, আমি এখানে কয়েকটাই দেখাইছি আমি এখানে যে এই ডাইহেড্রাল পোটেনশিয়ালের ফিগারগুলো কেমন আসে, অর্থাৎ এই অ্যাঙ্গেল চেঞ্জ, ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ করার সাথে সাথে কিভাবে আমাদের এই ডাইহেড্রাল পোটেনশিয়াল চেঞ্জ হয় সেই জিনিসটা আমাদের এখানে দেখে লাগে আর কি। এরপর হলো ইমপ্রপার টরশন অর ইমপ্রপার ডাইহেড্রাল টার্ম। তাহলে ইমপ্রপার ডাইহেড্রাল টার্মের এই ফাংশনাল ফর্মটা এক ধরনের হারমোনিক পোটেনশিয়ালের মতোই, জাস্ট শুধু এখানে এই কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, আর এই যে অ্যাঙ্গেল ওমেগা, এই ওমেগাটাকে বলে থাকি আমরা কি ইমপ্রপার অ্যাঙ্গেল বলে থাকি। এখানে যেরকম যদি আমরা ডাইহেড্রাল পোটেনশিয়ালের ক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গেলটা একটু দেখি, হ্যাঁ, এখানে অ্যাঙ্গেল নেওয়া হয় এভাবে যে আই জে কে, এই তিন অ্যাটমের মধ্যে যে একটা প্লেন, আর জে কে এল, এই তিন অ্যাটমের যে প্লেন, এই দুই প্লেনের মাঝ যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। অন দি আদার হ্যান্ড ইমপ্রপার টরশনের ক্ষেত্রে আমাদের এখানেও ঠিক তাই, যে আই জে কে এই সেন্টার অ্যাটমটা থাকবে দুই জায়গাতেই। আই জে কে এর মধ্যে এরা যে প্লেনটা তৈরি করবে, আর জে কে এল এই তিনটে অ্যাটম যে প্লেন তৈরি করবে, এই দুই প্লেনের মাঝখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ইমপ্রপার অ্যাঙ্গেল। জাস্ট এটা চেঞ্জ, আমাদের স্ট্রাকচার আমাদের একটু চেঞ্জ হবে এখানে আমাদের। হ্যাঁ, আচ্ছা, স্যার জে কে এল এরটা আমি বুঝতে পারিনি, জে কে এল এরটা যদি আরেকবার বলতেন। এখানে যেহেতু চারটে, আমি যদি আবার একটু দেখাই এই জায়গাটাতে, এই আই জে কে এল এই তিনটে অ্যাটমের জন্য কি একটা প্লেন পাবো আমরা, একটা সমতল পাবো, ঠিক আছে। এই বন্ডগুলো তো আই জে কে এল এই তিনটে বন্ড কিন্তু আমাদের একই প্লেনে নাই। হ্যাঁ, আই জে এদের এই বন্ড, আর কে এবং এল এর মাঝে যে বন্ড আছে, এই বন্ডগুলো সবসময় কি হচ্ছে, স্ট্রেচিং হচ্ছে এবং এদের বন্ড অ্যাঙ্গেল ইন্টারাকশন হচ্ছে, যার কারণে এই মাঝখানের যে বন্ডটা আছে জে কে বন্ডটা, এর ভিতরে একটা টরশন পোটেনশিয়াল সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এখানে। যার এই জন্য আমরা বলি যে আই জে কে এই তিনটে অ্যাটম যে প্লেনের ভিতরে আছে, আর জে কে এল এই তিনটে অ্যাটম যে প্লেনে আছে, হ্যাঁ, যদি আমরা চিন্তা করি তাহলে এই দুই প্লেনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলা হয়। আর এই ক্ষেত্রে ঠিক তাই, এখানে অ্যাটমগুলো আমরা চয়েস করছি এইভাবে, আমরা বলছিলাম আগেই যে একটা অ্যাটম থাকবে কি আমাদের সেন্টারে এখন থাকবে। তোমাকে একটা কথাবার্তা বলি, আমি না ভেবে চিন্তে বা একটু এটা দ্রুত মিউট করেন, চিন্তা ভাবনা না করে আল্লাহর রহমতে কোনো সিদ্ধান্ত নেই না। এই আরাফাত মিউট করে দাও। আর তাহলে আই জে কে এর মধ্যে যে থাকবে আমাদের তিনে যে প্লেনে থাকবে, আর এই জে কে এল এই তিনে যে প্লেনে থাকবে, অর্থাৎ এই ফোর্থ অ্যাটমের চারপাশে যে তিনটে অ্যাটম আছে, সেই তিনটে অ্যাটম যে প্লেনটা ফর্ম করবে, সেই প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে কি ইমপ্রপার অ্যাঙ্গেল বলা হবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা একটা হারমোনিক পোটেনশিয়াল, তাহলে এই হারমোনিক পোটেনশিয়ালের ক্ষেত্রে আমাদের এই গ্রাফটা আমাদের এরকমই হবে, কি জাস্ট একটা প্যারাবোলিক শেপ। আচ্ছা, আরেকটা আছে হলো ইউরে ব্রেডলি পোটেনশিয়াল। অনেক সময় অনেক ফোর্স ফিল্ডে এই ইউরে ব্রেডলি পোটেনশিয়ালটা ব্যবহার করা হয়, সাধারণত চার্ম ফোর্স ফিল্ডে থাকে এটা। এখানে আমি এটাকে যদি বলি আমি 1 নাম্বার অ্যাটম, এটাকে যদি বলি 2 নাম্বার অ্যাটম, এটাকে বলি আমাকে 3 নাম্বার অ্যাটম। ইতিমধ্যে আমরা এই বন্ড স্ট্রেচিং এবং বন্ড অ্যাঙ্গেল বেন্ডিং ইন্টারাকশনটা আমরা কনসিডার করছি। এখানে আরেকটা জিনিস মনে হয় যে এরকম, যে এই 1 নাম্বার এবং 3 নাম্বার এটার মধ্যে মনে হচ্ছে কি একটা ইন্টারাকশন আছে, যে একটা ভার্চুয়াল বন্ড আছে, এরকম মনে হয়। এই জন্য এই ইন্টারাকশন থেকে আমাদের এই ইউরি ব্রেডলি পোটেনশিয়াল নেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটাও যেহেতু আমাদের এখানে একটা 1 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে একটা ভার্চুয়াল বন্ড কনসিডার করা হয়, এই জন্য সেক্ষেত্রে আমাদের এটাকে এই হারমোনিক পোটেনশিয়াল ব্যবহার করা হয়। এই জন্য বলছি আমরা, in order to restrain the motions of the bonds involved in the angle, an additional term is added to the angle. The functional form is similar to the bond potential and is given by এরকম, যে এখানে
এই R13 হলো তো আমাদের কি এই 1 নাম্বার এবং 3 নাম্বার এটার মধ্যে যে কোনো সময়ের ডিস্টেন্স, আর R130 হলো কি একটা রেফারেন্স ডিস্টেন্স, যখন কি থাকবে অন্য কোনো আদার্স কোনো এই পটেনশিয়াল এনার্জি ফাংশন এখানে কাজ করবে না, যখন সবগুলোকে যখন জিরো ধরা হবে। আচ্ছা, এরপরে আসি আমরা ভ্যান ডার ওয়ালস পটেনশিয়াল। আমরা জানি এই ভ্যান ডার ওয়ালস পটেনশিয়ালটা সাধারণত যে কারণে উদ্ভব হয় যে অ্যাট্রাকটিভ কন্ট্রিবিউশন অ্যারাইজেস ফ্রম ডিসপারসিভ ফোর্সেস ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন, অর্থাৎ একটা মলিকুলের ভিতরে যে ডাইপোল যে ইন্টারেকশনটা থাকে তার জন্য এখানে একটা অ্যাট্রাকটিভ কন্ট্রিবিউশন পাওয়া যায়। অপরদিকে দি রিপালসিভ কন্ট্রিবিউশন has a quantum mechanical origin in the Pauli's closure principle, এখান থেকে পাওয়া যায়। আর এপসাইলনটাকে বলা হয় epsilon হলো কি well depth of the potential for the interaction between atoms, and sigma is the collision diameter, অর্থাৎ দুইটা অ্যাটমের মধ্যে সেপারেশনটা যখন অন্যান্য এনার্জি টার্মগুলো কি থাকে জিরো থাকে। এই যে এখানে যে এই সেপারেশন এটা হলো আমাদের কি সিগমা, আর এপসাইলন হলো কি ওয়েল ডেপথ অফ দ্য পটেনশিয়াল। আমরা সাধারণত এই ভ্যান ডার ওয়ালস পটেনশিয়াল ক্যালকুলেট করার জন্য লেনার্ড জোন পটেনশিয়ালটাকে নিই, অর্থাৎ এটাকে অনেক সময় 612 পটেনশিয়াল এটাও বলা হয় আমাদের। এটার কিছু সুবিধা আছে আমাদের, সুবিধাগুলো কি কি, যে আমরা যদি সিগমা বাই আর যদি একবার ক্যালকুলেট করতে পারি, এটাকে আবার স্কোয়ার করলে কী হয়ে যায়, আবার এই পরেরটা আমরা ক্যালকুলেট হয়ে যায় আমাদের, ঠিক আছে। তাহলে এটা হলো একটা নন মডার্ন কি পেয়ার্স। এখন আমি দুটো জিনিস দেখাইছি, এই নিচের এটা হলো আমাদের অ্যাট্রাকটিভ পার্ট, এটা হলো আমাদের কি রিপালসিভ পার্ট, আর দুটো যখন কম্বিনেশন করি তখন লেনার্ড জোন পটেনশিয়ালটার এরকম একটা শেপ আসে আমাদের। দেখবেন সবাই ইন্টারমিডিয়েট বইয়ের বিশেষ করে ফিজিক্সের অধ্যায়ের সাথে আমাদের যখন পড়ি স্থিতিস্থাপকতা, তখন এরকম একটা এই এনার্জির কার্ভ আছে এখানে ওই জায়গাটাতে। দেখো আর হলো কি ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। এটা কি দ্য ফাংশনাল ফর্ম অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ইজ গিভেন বাই, আমরা জাস্ট কুলম্বস লটাকে ব্যবহার করি, এখানে আমরা এই কুলম্বস লয়ের মাধ্যমে যেটা পাই সেটা আমাদের জাস্ট ওইখানে ছিল কুলম্বিক ফোর্স, আর এখানে হলো কি কুলম্বিক ইন্টারেকশন আমাদের। এটা কেন হয় যে মোস্ট মলিকুলস হ্যাভ অ্যান আনইভেন চার্জ ডিস্ট্রিবিউশন ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য ইলেকট্রোনেগেটিভিটিস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাটমস। যে ম্যাক্সিমাম মলিকুলের ক্ষেত্রে দেখা যায় কি যে চার্জ ডিস্ট্রিবিউশনটা কি থাকে, আনইভেন চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, অর্থাৎ সেখানে কি একদিকে পজিটিভ চার্জগুলো আরেকদিকে কি থাকে নেগেটিভ চার্জগুলোর এই ডিস্ট্রিবিউশনটা থাকে, সেখান থেকে আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা আসে আমাদের। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালও এখানে কি হতে পারে অ্যাট্রাকটিভ হতে পারে, আবার কি হতে পারে রিপালসিভ হতে পারে। তাহলে অ্যাট্রাকটিভ হলে হবে এটা, আর রিপালসিভ হলে হবে এই পটেনশিয়ালটা হবে আমাদের। তাহলে আমরা যদি যাই কিছু মলিকুলার মেকানিক্স ফোর্স ফিল্ডে যদি যাই, আমরা যেগুলো আমাদের ব্যবহার করা হয়, একটা হলো অ্যাম্বার ফোর্স ফিল্ড। অ্যাম্বার ফোর্স ফিল্ডের ভিতরে এই চারটেটা আমি 5টা টার্ম ব্যবহার করা হয়। একটা হলো কি বন্ড, অ্যাঙ্গেল, ডাইহেড্রাল, লেনার্ড জোন আর কোলম্বিক ইন্টারেকশন, ঠিক আছে। আর কি কেমিস্ট্রি এর হার্ভার্ড মলিকুলার মেকানিক্স বা চার্ম ফোর্স ফিল্ড। এখানে ওই 5টার সাথে একটা টার্ম যুক্ত আসছে, সেটা হলো ইউরি ব্রেডলে পটেনশিয়াল। আরেকটা জিনিস দেখা যাবে সেখানে যে এই এখানে যে ফর্মগুলো আছে এখানে ঠিক সে একই ফর্ম ব্যবহার করা হয়, শুধু এই ইউরি ব্রেডলে পটেনশিয়ালটা এখানে এক্সট্রা ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর একটা আসছিল ওপিএলএস ফোর্স ফিল্ড, অপটিমাইজ পটেনশিয়াল ফর লিকুইড সিমুলেশন। এখানে এইগুলো জাস্ট একটু চেঞ্জ আর কি, 5টা পটেনশিয়ালই, কিন্তু এখানে এই ডাইহেড্রাল পটেনশিয়াল যেটা আছে, এই ডাইহেড্রাল পটেনশিয়ালের ধরনটা একটু ভিন্ন হয়, আর কিছু না। এরকম আরও অনেক ফোর্স ফিল্ড আছে, আমি এখানে 3টে ফোর্স ফিল্ড যেটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয় এগুলো আমি দেখাইছি এখানে। আচ্ছা, এখন ইউজেস অফ ফোর্স ফিল্ড। আমরা এই যে আগে বলছি আমি যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে ক্যালকুলেশনগুলো করা হয় সেগুলোতে মূলত ফোর্স ফিল্ডে ব্যবহার করা হয়। তো ফোর্স ফিল্ড একটা ব্যবহার করে 2 ধরনের করা হয় ক্লাসিক্যাল মেকানিক্স, এটা হলো মলিকুলার মেকানিক্স আর মলিকুলার ডাইনামিক্স। তাহলে মলিকুলার মেকানিক্সে কী কাজটা করা হয়, দি মলিকুলার মেকানিক্স মেথড ইউজেস এ ফোর্স ফিল্ড বেসড অন এ ক্লাসিক্যাল মেকানিক্স রিপ্রেজেন্টেশন অফ মলিকুলার ফোর্সেস টু ক্যালকুলেট স্ট্যাটিক প্রপার্টিস অফ মলিকুলস।
ফর এক্সাম্পল স্ট্রাকচার অ্যান্ড এনার্জি অফ এনার্জি মিনিমাম স্ট্রাকচার। আর মলিকুলার ডাইনামিক্স কি, যে এটা একটা মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন ইজ এ টেকনিক টু প্রডিউস এ ডাইনামিক্যাল ট্রাজেক্টরি ফর এ সিস্টেম কম্পোজড অফ এন পার্টিকলস বাই ইন্টিগ্রেটিং নিউটনস ইকুয়েশন অফ মোশন। অর্থাৎ আমরা যে ফোর্স ফিল্ডটা পাবো সেই ফোর্স ফিল্ড থেকে আমরা ফোর্স বের করে সেখান থেকে আমরা এই একটা সিস্টেমের ডাইনামিক্যাল ট্রাজেক্টরি অর্থাৎ বিভিন্ন সময়ে তার এই অ্যাটমগুলো কোন পজিশনে আছে সেই পজিশনে আমরা ডিটারমাইন করে থাকি আমরা এখানে। এই মলিকুলার ডাইনামিক্সে আরেকটা হলো যে মলিকুলার ডাইনামিক্স অলসো ইমপ্লিমেন্টস এ ফোর্স ফিল্ড, আমরা আগেই বলছি, বাট জেনারেটস ডাইনামিক প্রপার্টিস। তাহলে এখানে হলো ক্যালকুলেট স্ট্যাটিক প্রপার্টিস আর এখানে কি জেনারেট ডাইনামিক প্রপার্টিস বাই ক্যালকুলেটিং ফোর্সেস অ্যান্ড ভেলোসিটিস অফ অ্যাটমস। তাহলে কি কাজটা করা হয়, যে এখানে মূলত নিউটনস ইকুয়েশন অফ মোশন অর্থাৎ ফোর্স যদি আমরা পেয়ে যাই, আমরা জানি সবাই যে ফোর্স থেকে আমরা কি পেতে পারি, এক্সেলারেশন পেতে পারি, এক্সেলারেশন থেকে তার যে কোনো সময় ভেলোসিটি পেতে পারি, ওই ভেলোসিটি থেকে আমরা কি যে কোনো সময়ের তার পজিশন পেতে পারি আমরা। আর এই ফোর্স কীভাবে ক্যালকুলেট করি আমরা, শুরুতে আমি বলছিলাম যে যদি আমরা এর নেগেটিভ গ্রেডিয়েন্ট যদি আমরা নেই তাহলে সেখান থেকে আমরা কী পেয়ে যাব, এই এনার্জির পটেনশিয়াল এনার্জির নেগেটিভ গ্রেডিয়েন্ট হলো আমাদের ফোর্স, এখান থেকে ফোর্স পেয়ে যাব আমরা। তাহলে আমি ওভারঅল যদি বলি যে মলিকুলার ডাইনামিক্সে কী কাজটা করা হয়, তাহলে ফার্স্ট স্টেপটা কি আমাদের যে একটা স্ট্রাকচার আমরা নিব, তাহলে সেই যে কোনো একটা মলিকুলার স্ট্রাকচার বা একটা মলিকুলার সিস্টেম আমরা যদি নেই, তাহলে ওই সিস্টেমের ভিতরে যে সকল অ্যাটমগুলো আছে তাহলে সেই প্রত্যেকটা অ্যাটমের কি আছে, এক একটা পজিশন আছে, তার ইনিশিয়াল পজিশন আছে। ওই ইনিশিয়াল পজিশনে তার অ্যাটমগুলোর মধ্যে যে এনার্জি কাজ করতেছে সেই এনার্জিটা আমরা প্রথমে ক্যালকুলেট করবো আমরা। সেই এনার্জি থেকে আমরা কি করব, এই এনার্জি নেগেটিভ গ্রেডিয়েন্ট নিলে আমরা কি পেয়ে যাবো, সেখান থেকে ফোর্স পেয়ে যাবো আমরা। সেই ফোর্স থেকে আমরা কি করব, তার এক্সেলারেশন ক্যালকুলেট করব আমরা। এই এক্সেলারেশন ক্যালকুলেট করলে আমরা জানি যে এক্সেলারেশন থেকে ইন্টিগ্রেশন করে কি পাওয়া যায়, ভেলোসিটি পাওয়া যায়। আবার এই ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, সেখান থেকে তার পজিশন পাই। অর্থাৎ কি, যে একটা নির্দিষ্ট সময়ে আমাদের যে অ্যাটমগুলো যে পজিশনে আছে ওই পজিশনে তার এনার্জিটা পাবো আমরা। সেখান থেকে যদি আমি ফোর্স, এক্সেলারেশন, ভেলোসিটি এগুলো ক্যালকুলেট করি কি, ফলে তার নতুন যে পজিশন সেই পজিশনটা পেয়ে যাব আমি ওই সিস্টেমের প্রত্যেকটা অ্যাটমের। এরকমভাবে এই কাজগুলো আমরা বিভিন্ন টাইম স্টেপ করে থাকি। যেখানে যে ডিটিটি দিছি আমি, এটাকে বলা হয় টাইম স্টেপ বলা হয়, ঠিক আছে। তাহলে আমি যেমন আমরা বলতে পারি যে 1 ফ্রেম টু সেকেন্ড বা 2 ফ্রেম টু সেকেন্ড পর পর আমরা এই ইন্ডিকেশনগুলো করব। তাহলে এই প্রতি 2 ফ্রেম টু সেকেন্ড পর পরে আমরা ওই অ্যাটমগুলোর পজিশন পাবো আমরা। আর যখনই আমি অ্যাটমের পজিশন জেনে ফেলবো আমি, তখনই ওই মলিকুলের, তার মানে কি, যে বিভিন্ন সময়ে আমরা তার ওই মলিকুলের ভিতরে যে অ্যাটমগুলো আছে তাদের পজিশন জেনে ফেললাম আমরা। জানলেই তখন আমরা কি করতে পারবো, ওই পজিশনে তার ভিতরে কি এনার্জি কতটুকু কাজ করে, অথবা তার স্ট্রাকচারটা কেমন হবে, অর্থাৎ তার স্ট্রাকচারাল প্রপার্টিসগুলো ক্যালকুলেট করতে পারবো আমরা। তাহলে এখানে যে স্ট্রাকচারাল প্রপার্টিগুলো ক্যালকুলেট করি আমরা, সেটাকে আমাদের বিভিন্ন সময়ে ক্যালকুলেট করি আমরা, অর্থাৎ তার ডাইনামিক প্রপার্টিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাব আমরা। তাহলে আমরা যদি একটু দেখি যে কোয়ান্টাম মেকানিক্স ভার্সাস মলিকুলার ডাইনামিক্স আমরা যদি দেখতে চাই, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে যে দুটো মেথড ব্যবহার করা হয়, একটা হলো ওয়েভ ফাংশন আর হলো ডেনসিটি ফাংশনাল থিওরি। আর মলিকুলার ডাইনামিক্সে ব্যবহার করা হয় কি, ফোর্স ফিল্ড ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফোর্স ফিল্ড আছে, আমরা বলছি অ্যাম্বার, চার্ম, ওপিএলএস এসব আছে। কোয়ান্টাম মেকানিক্স কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা কি, স্মল বা মিডিয়াম মলিকুলসের ক্ষেত্রে আপ টু 100 to 200 অ্যাটমস ইনক্লুড দেয়ার ইলেকট্রনস, যেমন আমি এখানে দেখাইছি ইন্ডোলের ক্ষেত্রে। এবং এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি, আমরা স্ট্রাকচার, আইআর, রমন, বিসিডি, সিডি এগুলো ক্যালকুলেট করতে পারি আমরা। আর মলিকুলার ডাইনামিক্সটা কার জন্য সুইটেবল হবে, একটা লার্জ সিস্টেমের জন্য যেখানে থাউজেন্ডস অফ অ্যাটমস আছে। যেমন আমি বলছি লিপিড, প্রোটিন, কার্বন ন্যানোটিউব বা গ্রাফিন শিট বা ডিএনএ, আরএনএ, এই সকল ক্ষেত্রে আমরা এই ম্যাক্রোমলিকুলসগুলোর ক্ষেত্রে আমরা মলিকুলার ডাইনামিক্স ব্যবহার করবো আমরা। কারণ এখানে যদি আমরা এই ইলেকট্রনিক কন্ট্রিবিউশন অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করি, তাহলে কি কম্পিউটেশনাল কষ্ট অনেক বেশি, যেটা আমাদের পক্ষে সম্ভবই না হয়তো। তাহলে অ্যাডভান্টেজ of molecular dynamics কি, the computational cost is lower than quantum mechanical methods and therefore permits the modeling of very large systems of tens of thousands of atoms. Disadvantage কি, restricted by parameters of equation, that is a different force field for different types of atoms. Not applicable for electronic properties, কারণ আমরা এখানে আগেই বলছি যে আমরা কোনো ইলেকট্রনিক প্রপার্টিস ক্যালকুলেট করতে পারবো না, কারণ ইলেকট্রনিক কন্ট্রিবিউশনটাকে আমরা টোটালি ইগনোর করছি আমরা।
আর মলিকুলার ডাইনামিক্স কার জন্য কাজে লাগবে? মূলত লার্জ মলিকুলস, আমরা যেটা একটু আগে বললাম, প্রোটিন, লিপিডস বা ডিএনএ, সকল ক্ষেত্রে কাজে লাগবে। তো আমার আজকের লেকচারটা ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আলোচনা করা যায়। স্যার আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে আমরা প্রোটিন লিপিড বা এগুলো যে ক্যালকুলেট করতে পারবো এই মেথডস গুলো ফলো ব্যবহার করে, করে। এটা কি আমরা কোনোভাবে প্ল্যান্টের প্রোটিনের ক্ষেত্রে কি ইউজ করতে পারবো কিনা? এইগুলো হলো যখনই আমাদের লার্জ মলিকুলার সিস্টেম থাকবে আমাদের, অর্থাৎ যে কোনো ম্যাক্রো মলিকুলের ক্ষেত্রে আমরা এই মলিকুলার ডাইনামিক্স মেথড অর্থাৎ ফোর্সফিল মেথডগুলি ব্যবহার করবো আমরা, যে কোনো ম্যাক্রো মলিকুলের ক্ষেত্রেই। অর্থাৎ যদি আমরা কোয়ান্টাম ক্যালকুলেশন চাই, তাহলে আমি একটু আগে বলছিলাম যে জিনিসটা, যে 100 to 200 অ্যাটমস, এই ধরনের অ্যাটম, নাম্বার অফ অ্যাটম যদি থাকে কোনো সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টে যাই। কারণ তখন সেক্ষেত্রে ওই যে আমরা আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে শুটিংয়ের ইকুয়েশন সলভ করবো, তার যতগুলো শুটিংয়ের ইকুয়েশন যত বেশি সলভ করতে হবে, তত আমাদের কী হয়ে যাবে, কম্পিটিশনাল কষ্ট তত বেশি বেড়ে যাবে আমাদের। ঠিক আছে? এই জন্য যে কোনো লার্জ মলিকুলার সিস্টেমের ক্ষেত্রে আমরা কী করবো, এই ফোর্সফিল মেথডে ব্যবহার করব। আর কারো কোনো কোশ্চেন? স্যার, কোন মলিকিউলের ক্ষেত্রে আমরা কোন ধরনের ফোর্সফিল ইউজ করব সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, এই ফোর্সফিলগুলো যখন ডিজাইন করেছে যারা, তারা এক একটা ফোর্সফিল দেখা যাচ্ছে যে এক একটা স্ট্রাকচারের জন্য বা এক একটা মলিকুলার সিস্টেমের জন্য কাজ করবে। ঠিক আছে? এখন আমি যদি একটা দেখা গেল একটা মলিকুলার সিস্টেম নিলাম, সেখানে আমার এই যেমন আমি বলছিলাম যে অ্যাম্বার এবং চার্ম ফোর্সফিলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, যে এখানে ইউরি বেডলি পটেনশিয়ালটা কনসিডার করা হয় চার্মের ক্ষেত্রে। তা দেখতে হবে যে ওই মলিকুলার সিস্টেমে আমরা যে এনার্জিটা পাচ্ছি বা যা পাচ্ছি, সেটা হয়তো কি পাচ্ছি আমরা, যে অ্যাকচুয়াল যে ভ্যালু তার কম বা বেশি, কম পাচ্ছি বা বেশি পাচ্ছি, কম পাচ্ছি আমরা সাধারণত। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তখন আমাদের কি করতে হয়, এই ট্রাবল শুটিং করতে হয়। ট্রাবল শুটিং করে দেখতে হয় যে আমরা যদি চার্ম ফোর্স ফিল্ডে করি, তাহলে সেটা আরও অধিক বেটার পাওয়া যায় কিনা। ঠিক আছে? অর্থাৎ এটা ডিপেন্ড করবে হলো যার যার ইফিসিয়েন্সির উপরে, এবং যে যত বেশি ট্রাবল শুটিং করবে তার উপর সে তত বেশি ভালো বুঝবে এই জায়গাগুলোতে। আরেকটা বিষয় আমি বলছিলাম যে আমি যে ফোর্স ফিল্ডগুলোর কথা বলছি, এখানে কিন্তু শেষ না আমার এই ডাইনামিক্স প্রপার্টিসগুলো ক্যালকুলেট করার ক্ষেত্রে। আমরা বলছিলাম শুরুতে যে আরও কিছু কি, যে ক্রস টার্ম, যেমন কি বন্ড স্ট্রেচিং ফোর্সের সাথে বন্ড অ্যাঙ্গেল পটেনশিয়াল আমাদের কি করে আমরা অনেক সময় ক্রস করে দিই, এখানে যুক্ত করে দিই আমরা আরও। অর্থাৎ এগুলোকে বলা হয় কোরিলেশন এনার্জি বলা হয় এগুলোকে। ঠিক আছে? কিছু কোরিলেশন টার্ম আমরা বা ক্রস টার্ম যুক্ত করি আমরা এখানে। আবার এখানে যেমন আমরা যে বিষয়গুলো নিয়ে আসছি, এখানে পোলারাইজেশন ইফেক্ট আমরা কখনো নিয়ে আসি নেই। এই জন্য কিছু কিছু ফোর্সফিল আছে যেগুলোতে এই পোলারাইজেশন ইফেক্টগুলো কনসিডার করা হয়। কারণ একটা মলিকুলার সিস্টেম নিচ্ছি, সেখানে যদি পোলারাইজেশন ইফেক্টটা যদি আমাদের ডোমিনেট করে, অর্থাৎ ভালো মান থাকে, তাকে তো আমরা নেগলেক্ট করতে পারবো না। আমরা নেগলেক্ট করতে আমাদের ফলাফল ভালো আসবে না। তখন কি করতে হবে আমাদেরকে, ওই পোলারাইজেশন ইফেক্টটা আমাদের সেখানে কনসিডার করতে হবে। আমি এখানে যা বলছি সেটা হলো একটা বেসিক জায়গা বলছি, যে যে মলিকুলার ডাইনামিক্স করতে গেলে বা মলিকুলার মেকানিক্স করতে গেলে আমাদের এই ফোর্স ফিল্ডে জানতে হবে। এই ফোর্স ফিল্ডের মধ্যে একেবারে ইন জেনারেল কী কী টার্ম থাকে, আমি শুধু একেবারে বেসিক এই জায়গাটাতে বলছি আমি। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? তাহলে আরাফাত আমি শেষ করি এখানে। জি স্যার, কোশ্চেন না থাকলে ঠিক আছে। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এরকম একটা থিওরি ক্লাস আজকে আবারও করার জন্য। হুম, ওকে, তাহলে ঠিক আছে, তাহলে তুমি ঠিক তাহলে আছে স্যার, continue করো। আসসালামু আলাইকুম।